আসসালামু আলাইকুম। হলিডে এক্সপ্লোরার চ্যানেলে সেন্ট মার্টিন সিরিজের ব্লগ 37 এবং এপিসোড 4 এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজ। এই পর্বে আমরা আরেকটি রিসোর্টে থেকেছি। সেই রিসোর্টের নাম হচ্ছে ব্লু মেরিন রিসোর্ট। ব্লু মেরিন রিসোর্টের কিছু বিস্তারিত বর্ণনা এবং আশেপাশের যেই সারাউন্ডিং জায়গাগুলো আছে এবং অ্যাক্টিভিটির সুযোগ রয়েছে সেগুলো সম্পর্কে এই পর্বে আপনাদেরকে বিস্তারিত ধারণা দিব। তো আমাদের সাথেই থাকুন এবং পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ধন্যবাদ। লাস্ট ডেতে আমরা সেন্ট মার্টিনে দ্য আটলান্টিক লাবিবা রিসোর্টে ছিলাম। সেখান থেকে এখন অটোতে করে মূল যে বাজারের পাশে আরেকটা রিসোর্টে আমরা একদিন থাকার জন্য সিদ্ধান্ত নিয়েছি এবং সেই রিসোর্টটা একদম বাজারের সাথেই এবং রিসোর্টটার নাম হচ্ছে ব্লু মেরিন রিসোর্ট। এটা মোটামুটি সেন্ট মার্টিনের যে কয়েকটা রিসোর্ট আছে তার ভিতরে অন্যতম সুনামের দিক দিয়ে। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বাজারের সাথে ব্লু মেরিনের রিসোর্টের যে রাস্তাটা, সেই রাস্তাটা। আমাদের সেই ব্লু মেরিন রিসোর্টের এন্ট্রি গেট। এন্ট্রি দিয়ে প্রবেশ করার পরেই সামনে বাম দিকে আপনারা রিসেপশনটা পাবেন। রিসেপশনের সাথে ওয়াশরুম আছে এবং ব্লু মেরিন রিসোর্টের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের ডেকোরেশনের তারা চেষ্টা করেছে। এখানে একটা ছোটখাটো অ্যাকোরিয়াম মতো তারা তৈরি করেছে। এবং এই হচ্ছে সেই রিসেপশনটা যেটার কথা আমি আগেও বলছিলাম। ব্লু মেরিন রিসোর্টটা কিন্তু একটা শিপের আদলে তৈরি করা এবং আসলে খুব সুন্দর এবং চিমচাম পরিপেটি। এটা হচ্ছে মূল যে টাওয়ার ভবনটা, ভবনের রুমগুলো কিছুটা সমুদ্রের সাইডে অ্যাঙ্গেল করে তৈরি করা হয়েছে প্রত্যেকটা বারান্দা। আর এটা হচ্ছে এখানে আরো কিছু শেড আছে। আর সামনে বামে খুব সুন্দর একটা জুস বার টাইপের দেখা যাচ্ছে, কফি কর্নার বা জুস বার। এটাও চমৎকার ভাবে ডেকোরেট করা। ন্যাচারাল যেই এলিমেন্টগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে তারা এই জিনিসটা তৈরি করেছে। এখানে বিভিন্ন প্রাণীদের চলাচল দেখা গেছে ব্লু মেরিন রিসোর্টে। এখানে একটা পার্সিয়ান বেড়াল দেখতে পেলাম এবং আরো বিভিন্ন ধরনের প্রাণী তারা এখানে খুব যত্ন সহকারেই পোষে, সেটা এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো ব্লু মেরিন রিসোর্টে এখন দুপুরের দিকে আমরা লাঞ্চের জন্য বের হয়েছি। তো লাঞ্চের আগ মুহূর্তে একটু দেখাচ্ছিলাম যে ব্লু মেরিন হোটেলের ভিতরের যে মূল করিডোরটা, সেই করিডোরটার ভিউ। আমরা হাতের ডান পাশে যে কটেজগুলো আছে সেই কটেজেই ছিলাম, যেহেতু একদিনের জন্য থাকবো, রুম অ্যাভেলেবেল ছিল না। আর এখানে কিছু উডেন কটেজ আছে, সাথে এখানে একটা প্লে জোন আছে বা জিমনেশিয়াম, ছোটখাটো একটা জিমনেশিয়াম আছে। এবং এই উডেন কটেজগুলোর মাঝখানে তারা অনেকগুলো জায়গায় কিন্তু কিছু টিয়া পাখি, ম্যাকাও যেটাকে আমরা বলি, তারা রেখেছে। আরেক জোড়া ম্যাকাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু অনেক বড় একটা জায়গা নিয়ে খুব রিল্যাক্সেই আছে এখানে এবং খুবই ইন্টারেস্টিং একটা জায়গা। ম্যাকাওয়ের পাশাপাশি এখানে কিছু ঘুঘু পাখিও আছে, কবুতর। তো আসলে এক একটা কটেজের মাঝে যে জায়গাগুলো আছে সেখানে তারা এক এক ধরনের প্রাণীদের রাখার জন্য ব্যবস্থা করেছে। এবং যেহেতু দুপুর টাইম, তারা কটেজের যে সার্ভিস রিলেটেড যে কাজগুলো ছিল সেখানে তারা ধোয়া মোছার যে কাজগুলো করেছে। আর এখানে একটা ওপেন স্টেজ মতো আছে, কর্পোরেট ইভেন্টের জন্য যদি কেউ আসে তাহলে হয়তো তারা এই জায়গাটা ইউজ করে। আর এখানে একটা পার্ক আছে, পার্কটাও আপনাদেরকে দেখাবো। আর সামনে সমুদ্রের ভিউটা এরকম, কাছাকাছি সমুদ্র, যদিও এখানে কিন্তু সমুদ্রে নামার জন্য এই জায়গাটা মানুষ ইউজ করে না, গেস্ট যারা আছে, কারণ এখানে আউটডোর যে অ্যাক্টিভিটি সেগুলো নেই। এই হচ্ছে সেই অ্যাক্টিভিটির যে বাগানটা, সেই জায়গাটা।
ব্লু লেগুনের সার্ভিস এরিয়াটাও এই সাইডে। আউটডোর প্লে জোনটাও যথেষ্ট ছিমছাম এবং পরিপাটি। এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির সুযোগ আছে ন্যাচারাল এনভায়রনমেন্টে। এখানেও কবুতর। এরপরে ব্লু লেগুন রিসোর্ট থেকে কিছু দূর হাঁটার পরে আপনারা যেই বিচটা মোটামুটি পপুলার সেই বিচটা পেয়ে যাবেন। এটাও উত্তর পশ্চিম বিচ। এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির সুযোগ আছে। এটা একটু ঘুরে আসতে হবে আপনাদেরকে, মানে ব্লু মেরিন রিসোর্টের পিছনে যে বিচটা আছে সেখানে কিন্তু আসলে নামার ওরকমের সুযোগ নেই। তো এই বিচটা আপনাদেরকে একটু রিসোর্ট থেকে দূরে হেঁটে আসতে হবে বাজারের ভেতর দিয়ে। তো এই জিনিসটা একটু আসলে কষ্টকর, বাট আমরা এসেছিলাম যেহেতু আসছি সব জায়গা দেখবো। এবং প্রচুর স্রোত ছিল সেদিন, মানে সেদিন হয়তো ওয়েদার খুব খারাপ ছিল যার কারণে খুব বড় বড় স্রোত আসছিল এবং আমি পানিতে নেমে গেছি। স্রোতগুলোকে এনজয় করছিলাম। এখানে কোরাল নেই, পায়ের নিচে আপনারা বালু পাবেন, তো আঘাত পাওয়ার সুযোগ নেই। আর আপনারা যদি সাঁতার না জানেন তাহলে আমি রিকমেন্ড করব এই ধরনের বড় বড় ঢেউ যখন আসে তখন পানিতে না নামাই বেটার। দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু বড় একটা ঢেউ আসছে। ঢেউয়ের ফোর্স কিন্তু অত্যাধিক বেশি। তো আপনারা কেউ যদি সাঁতার না জানেন তাহলে সমুদ্রে নামার ক্ষেত্রে অবশ্যই সচেতন হবেন। তো ঘুরে ঘুরে একটু দেখছিলাম সমুদ্রের পানি এবং ঠান্ডাও লাগছিল বেশ খানিকটা। এখন সময় দুপুরবেলা, যার কারণে আমরা সমুদ্রে নামার যে কাজগুলো সেগুলো শেষ করে ফেলেছি দুপুরবেলায়। আজকে আমাদের মূলত লাস্ট ডে সেন্ট মার্টিনে, যার কারণে গোছল খাওয়া দাওয়া শেষে বিকালবেলা আমরা আবার একটু বের হয়েছি। ব্লু মেরিন রিসোর্ট থেকে খুব কাছাকাছি হচ্ছে মূল জেটিটা। তো বিকালবেলা আমরা মূলত প্ল্যান করলাম যে আগামীকাল যেহেতু আমরা চলে আসব, ছেড়া দ্বীপে যাওয়ার যেই স্কোপগুলো আছে সেগুলো একটু দেখার জন্য আমরা মূলত বিকালের দিকটায় আসলাম। তো এখানে যে ট্রলারগুলো আছে তার মধ্যে বেশিরভাগই মাছ ধরা, এবং পাশে যে স্পিড বোট বা আদার বোটগুলো আছে সেগুলো মূলত ছেড়া দ্বীপে নেওয়ার জন্য কাজ করে। আর বাম পাশে যেগুলো আছে সেগুলো মূলত টেকনাফে যায়। তো এগুলোই মূলত আপনার ছেড়া দ্বীপে যাওয়ার জন্য পানিপথে বা সমুদ্র দিয়ে যদি যান এই বোটগুলো আপনাদেরকে ইউজ করতে হবে। তো আমরা শেষমেশ দেখার পরে সিদ্ধান্ত নিলাম যে না, আমরা বোটে যাব না, আমরা অটো দিয়ে যাব। সেটা আরেকটা পর্বে আপনাদেরকে আমরা বিস্তারিত দেখাবো। এখন আমরা চলে আসলাম একদম জেটিতে, এবং চমৎকার একটা ওয়েদার, মানে আসলে এই ওয়েদারটা ভোলার মতো না। প্রচণ্ড বাতাস ছিল এবং মানে জায়গাটা এমন যে এখানে গেলে আপনারা ওখান থেকে ফিরে আসতে মন যাবে না। আমরা বেশ কয়েকজন নৌকার মাঝি এবং স্পিড বোর্ডের যে ড্রাইভার তাদের সাথে কথা বললাম। কথা বলার পরে শেষমেশ সিদ্ধান্ত নিলাম যে না, আমরা এখন যাব না, আমরা আগামীকাল সকালে একদম সকালবেলা, যেহেতু জাহাজ ছাড়ে 1টার দিকে, আমরা ছেড়া দ্বীপে যাব। আর এখন আপাতত আমরা এই যে জেটির যেই চমৎকার পরন্ত বিকেলের মুহূর্ত সেটাই এনজয় করব। তো আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন। আগামী পর্বে আমরা সেন্ট মার্টিন থেকে সকালবেলা ছেড়া দ্বীপে যাওয়ার যেই রুট এবং আমরা যেই বাহন ইউজ করেছি সেটার সম্পর্কে বিস্তারিত ধারণা দিব। ধন্যবাদ।